আমি মনে করি আমার সামনে তোমরা যারা বসে আছো, কিছু শার্ট প্যান্ট পরা আর কিছু ভাই এবং বোনদেরকে আমি দেখছি, এমনটা না, বরং আমি দেখছি যে আগামী দিনে তোমাদের এখান থেকে তৈরি হবে আবু সাঈদের উত্তরসূরি। আমি মনে করি তোমাদের এখান থেকে তৈরি হবে হযরত আবু বকরের মতো কিছু মানুষ, তোমাদের এখান থেকে তৈরি হবে ওমরের মতো নেতৃত্বের, যিনি পুরো পৃথিবীর পৃথিবীকে শাসন করেছিলেন ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে। তোমাদের মধ্য থেকে তৈরি হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল হৃদয়ের অধিকারী সম্পন্ন মানুষ। তোমাদের মধ্য থেকে তৈরি হবে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো প্রাজ্ঞ ব্যক্তিত্ব। তোমাদের মধ্য থেকে তৈরি হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি, যিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য সমর সারি থেকে সমর যুদ্ধতে ময়দান থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন। তোমাদের মধ্য থেকে তৈরি হবে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, যারা ফিলিস্তিনবাসীকে যিনি উদ্ধার করেছিলেন। আজকে দেখো এই ফিলিস্তিন নিয়ে যদি আমরা বলি, সেখানে কি পরিমাণ হত্যাযোগ্য নির্যাতন নির্মমতা চালানো হচ্ছে, অথচ কারা চালাচ্ছে এই কোশ্চেন যদি তুমি করো, তুমি উত্তর খুঁজে পাবা যারা পৃথিবীতে বারবার মানবতার কথা বলে, পৃথিবীর সব জায়গায় তারা মানবতার ফেরি নিয়ে বেড়ায়, মানবতার সবক দেয় আমাদেরকে, এসে মানবতা শিখাতে আসে, অথচ তারাই সেখানে মানবতার সবচেয়ে বেশি লঙ্ঘন করছে। এটা আমরা বিশ্বাস করি তুমি হয়তো আজকে সাতক্ষীরায় আছো, সাতক্ষীরায় কলেজে আছো, কিন্তু আগামী দিনে তুমি এই দেশ জাতি এবং এই পৃথিবীর এই উম্মাকে নেতৃত্ব যেন তৈরি হবা, পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে রাখবা তুমি কোথায় জন্মগ্রহণ করেছো, তুমি কোন পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি কোন স্কুলে পড়ছো, কোন কলেজে পড়ছো, এটা গুরুত্বপূর্ণ না, বরং তুমি তোমাকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চাও, তুমি কোন জায়গা থেকে নিজেকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও, নিজেকে কন্ট্রিবিউট করতে চাও, এটা ভবিষ্যতের মানুষ তোমাকে বিশ্লেষণ করবে। আমি প্রত্যাশা করি আগামী দিনে সেই কাঙ্ক্ষিত মানুষগুলো আমার সামনে বসে আছে এবং তোমরা তৈরি হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, আমার একান্ত প্রিয় সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছি আমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, কিন্তু সবার কাছে মনে হচ্ছে গরম লাগছে এবং অনেক লম্বা সময় হয়ে গিয়েছে। তো আমি চেষ্টা করব তোমাদের খুব বেশি বিরক্তির কারণ না হয়ে খুব সংক্ষিপ্ত সময়ে যেটি অতি গুরুত্বপূর্ণ মনে হবে সেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করা। ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন, গাইডলাইন দিয়েছেন, আমাদের শিক্ষকরা আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুতেই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সাতক্ষীরা কলেজের একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হয়েছে নবীন হিসেবে, তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তোমাদেরকে বলবো যে আজকে যারা নবীন তাদেরকে আজ হোক কাল হোক একটা পর্যায়ে গিয়ে অবশ্যই প্রবীণ হতে হবে। আফটার 2 ইয়ার্স হয়তো তোমাদেরকে নিয়ে এই কলেজের মাঠেই অথবা কোনো অডিটোরিয়ামে এই আয়োজন করতেই হবে যে তোমাদের একাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান। ইন দ্য সেম ওয়েতে আমরা যদি আমাদের পূর্ববর্তী প্রজন্মের কথা চিন্তা করি, তাদেরকেও ঠিক একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাদেরকে কোনো একদিন নবীন বরণের ব্যানার থেকে, নবীন বরণ অনুষ্ঠান থেকে নবীন হিসেবে শুভেচ্ছা এবং অভিনন্দন নিতে হয়েছে, আবার তাদেরকে প্রবীণ হিসেবে বিদায় অনুষ্ঠানে সামিল হতে হয়েছে। এটা হচ্ছে আমাদের জীবনের একটি সিস্টেম, একটি ইউনিভার্সাল ট্রুথ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে সবাইকে যেতে হয়। আজকে যে ক্যারিয়ার গাইডলাইনের কথা বলা হচ্ছে, আমরা যদি ক্যারিয়ার শব্দটার বিশ্লেষণ করি, ক্যারিয়ার বলতে স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে আমরা বুঝি কোনো একটা প্রফেশনকে অর্জন করা, কোনো একটা প্রফেশন গেইন করা, কোনো একটা প্রফেশনে উত্তীর্ণ হওয়া। কিন্তু ক্যারিয়ার তুমি যদি ডিকশনারিতে খোঁজো, সেখানে পাবে ক্যারিয়ারের অর্থ হচ্ছে একটা জার্নি, একটা পথ চলা, একটা রেস, একটা গতি, একটি প্রক্রিয়ার মধ্য থেকে আরেকটা প্রক্রিয়া উত্তীর্ণ হওয়া, একটা স্টার্টিং পয়েন্ট থেকে একটা প্রসেসের মধ্য দিয়ে একটা এন্ডিং পয়েন্টে পৌঁছানো। এই সবগুলোর প্রক্রিয়ার নামে হচ্ছে আসলে একটি ক্যারিয়ার। এখন আমরা যদি একটু চিন্তা করি,
এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা কি হঠাৎ করে চলে এসেছি? অথবা আজকে তুমি যে পজিশনে আছো, সাতক্ষীরা সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছ, তুমি হঠাৎ করেই ইন্টারমিডিয়েটে আসো নাই, তোমাকে একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়েছে। এর প্রসেসে এখন তুমি একটা জায়গায় আছো এবং তোমাকে আরো লম্বা একটা জার্নিতে সামনে অগ্রসর হতে হবে। আমরা যদি আমাদের টোটাল জীবনকে 3টা ভাগে ভাগ করি, একটা হলো যে আমরা দুনিয়াতে আসার আগ মুহূর্তে আসলে আমরা কোথায় ছিলাম। এই কোশ্চেনটার উত্তর একজন চিন্তাশীল মানুষ হিসেবে, একজন বুদ্ধিমান মানুষ হিসেবে তাকে খোঁজা প্রয়োজন যে আসলে এই দুনিয়াতে আসার আগে আমি কোথায় ছিলাম, এখন আমি দুনিয়াতে আছি, এরপর দুনিয়ার শেষ, যেটা পৃথিবীর অনেক দাপট মানুষ ছিল, অনেক শক্তিমান মানুষ ছিল, অনেক ক্ষমতাবান ব্যক্তিত্ব ছিল, কিন্তু পৃথিবীতে কেউ এই কথা বলতে পারেনি যে আমি পৃথিবীতে আজীবন বেঁচে থাকবো, আমাকে কোনোদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না। এজন্য আমাদের একটা শেষ পয়েন্টও আছে। আমরা যদি একটু চিন্তা করি, এই দুনিয়াতে আসার আগে আমরা আলমে আরোহতে ছিলাম। তোমরা হয়তো অনেকে এই আইডিয়া সম্পর্কে জেনে থাকতে পারো যে আলমে আরোহ হচ্ছে রুহের জগৎ। আল্লাহ তাআলা যখন সকল রুহগুলোকে সৃষ্টি করেছেন, তখন সেই আলম আরোহতে রেখে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা আল্লাহ তাআলার কাছে ঘোষণা দিয়েছিলাম, বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ তাআলা আমাদের পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমরা যদি আমাদের এই অস্তিত্বকে অনুভব করতে পারি যে আমরা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীতে এসেছি। আমরা একসময় পৃথিবীতে নিষ্প্রাণ ছিলাম, কোনো অস্তিত্ব ছিল না, কেউ আমাদের সম্পর্কে জানতো না। আল্লাহ তাআলা আমাদেরকে মিং তিন অর্থাৎ মাটি থেকে সৃষ্টির কথা বলেছেন। সুলালাতিম মিং তিন, শক্ত মাটি থেকে বলা হয়েছে। এভাবে করে মাটির বিভিন্ন অবস্থার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা এটা বলছে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেভাবে আকৃতিতে চেয়েছেন, আমাদেরকে যেভাবে অবয়বে চেয়েছেন, কাউকে হয়তো কালো, কাউকে একটু সাদা, কাউকে ব্রাউন, এই যে পৃথিবীর বিভিন্ন নানা বর্ণের মধ্য দিয়ে, কেউ একটু বেশি লম্বা, কেউ একটু খাটো, এই সব কিছুই আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা যার জন্য যেভাবে চেয়েছেন তাকে ঠিক সেভাবে করেই আল্লাহ এই আকৃতি প্রদান করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এখন আমরা পৃথিবীতে আসার পর আমরা যদি আমাদের স্টেজগুলো একটু ভাবি, বয়সের দিক থেকে চিন্তা করি, আমরা একটা সময় শিশু ছিলাম, এরপরে কিশোর, তরুণ, আবার আমাদেরকে বৃদ্ধ হতে হবে। কেমন নেই যে ভাই আমি আজীবন কোনোদিন বৃদ্ধ হব না, আমি 100 বছর বেঁচে থাকবো কিন্তু কোনোদিন বৃদ্ধ হব না। সেটা হয়তো মনের জোর দিয়ে হতে পারে, সেটা কাজী নজরুলের যৌবনের গান দিয়ে হয়তো হওয়া যাবে, কিন্তু বাস্তবিকতা হচ্ছে আমাকে একটা পর্যায়ে বৃদ্ধের কাতারে যেতে হয়। আমরা যদি আমাদের একাডেমিক লাইফ নিয়ে চিন্তা করি, আমরা ক্লাস 1 অথবা প্লে নার্সারি থেকে শুরু করেছি, এরপরে ধাপে ধাপে আমরা এসএসসি শেষ করেছি, ইন্টারমিডিয়েট পড়ছি, এরপরে বিশ্ববিদ্যালয়, মেডিকেলে আমরা যাব, এরপরে একটা পর্যায়ে আমরা অনেক হায়ার স্টাডি করব, আমরা পিএইচডি অর্জন করব, আরো নানান ডিগ্রি আমরা নিব। এরপরে আমরা আমাদের প্রফেশনাল লাইফে যাব, প্রফেশনাল লাইফ শেষ করে একটা পর্যায়ে রিটায়ারমেন্টে যেতে হবে। দেখো এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে, এই দুনিয়ার জীবনে তুমি যত যোগ্যতা, যত কিছুর অধিকারী হোক না কেন, বাংলাদেশের গভর্নমেন্ট সার্ভিস বলো, পাবলিক সেক্টর বলো বা প্রাইভেট সেক্টর বলো, একটা পর্যায়ে তোমাকে গিয়ে রিটায়ারমেন্টে যেতে হয়। অর্থাৎ এই সমাজ, এই রাষ্ট্র, এই ব্যবস্থাপনা এই বাস্তবতার দিকে আমাদেরকে ঠেলে দেয় যে আপনার যতই সামর্থ্য থাকুক না কেন, একটা এজের পর আপনাকে এখানে আর রাখা হবে না, আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। তো এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে পরবর্তী জীবন, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখন আসো, তোমরা এখন যে স্টেজটাতে আসো, এটা হচ্ছে খুবই একটা টার্নিং পয়েন্টে আছো। তোমরা ভবিষ্যৎ জীবনে কি করতে চাও, তোমাদের লক্ষ্য কি, তোমরা কোন জায়গাটাতে যেতে চাও, এটার অনেক কিছুই তোমাদের ইন্টারমিডিয়েটের উপরে ডিপেন্ড করছে। আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, নিঃসন্দেহে তোমরা জানবা যে এবছর এসএসসিতে তোমরা 19 লক্ষ পরীক্ষার্থী একসাথে পরীক্ষা দিয়েছিলে, কিন্তু দুঃখজনক হলো যে সেখানে 13 লক্ষ সামথিং পাস করেছে, বাকি প্রায় 32% তারা ফেল করেছে। তারা ইন্টারমিডিয়েটে উঠার মতো, কোনো কলেজে ভর্তি হওয়ার মতো যোগ্যতায় তারা অর্জন করতে পারেনি। আবার এই 19 লক্ষ থেকে জিপিএ 5 পেয়েছে 1,39,000। আমি একটু জিজ্ঞেস করি তো, এখানে কারা কারা জিপিএ 5 পেয়েছে এসএসসিতে? ওকে, প্রায় 40% বা তার বেশি হবে। তোমাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, সবাইকে মোবারকবাদ। কিন্তু তোমাদেরকে একটা আশঙ্কার কথা বলবো, এই 1,39,000 A+ পাওয়ার পরেও বাংলাদেশে তুমি যখন পাবলিক ইউনিভার্সিটি এবং মেডিকেলের সবগুলো সিটকে যোগ করবা, তুমি সেখানে পাবা 61,449 সিট। তাহলে এখন আমাকে বলো, যারা A+ পেয়েছে তাদের জন্য পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে সবার জন্য সিটের ব্যবস্থা নেই, তাহলে তোমাকে কতটা কম্পিটিশনের মধ্য দিয়ে যেতে হবে।
তোমাকে কতটা প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে হবে, এই চিন্তা এবং এই মেসেজ আজকে তোমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। এখন আসো আমরা তোমাদেরকে গুরুত্ব দিব, তুমি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করো। প্রত্যেকটা স্টেজের একটা গুরুত্ব রয়েছে। তুমি এখন এক্সিস্টিং স্টেজে যত বেশি ভালো করতে পারবা, ভালো রেজাল্ট